প্রথমত শরীরের ভেতরে একটা নীরব শত্রু হচ্ছে সেটা হচ্ছে 80 বছরের পর মৃত্যুর অন্যতম কারণ শরীরের ভেতরেই লুকে থাকে। বাইরের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া কিন্তু এটা নয়। এটি হলো দীর্ঘ সময় ধরে আমাদের শরীরের ভেতরে চলতে থাকা একটা হালকা প্রদাহ। এই প্রদাহ কিন্তু একদিনে হয় না, এই প্রদাহ হয় বছরের পর বছর ধরে মানসিক চাপ, জাঙ্ক ফুড, ঘুমের অভাব, ব্যায়াম না করা, এমনকি পরিবেশের দূষণ মিলে এগুলো হয়ে থাকে। শুরুতে কিন্তু আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু ধীরে ধীরে ক্লান্তি, দুর্বলতা, মানসিক অবসাদ, এমনকি অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা আমাদের কমতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই নীরব প্রদাহ বার্ধক্যগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে আসে এবং শরীরের ভিতর থেকে শরীরটা ভেঙে যায়। তাহলে এইভাবেই চলতে থাকে আমাদের জীবনগুলো। এইভাবে ব্যস্ত জীবনে আমরা যারা একটু ব্যায়াম ট্যায়াম করি না, অল্প বয়স থেকেই পছন্দ করি প্রক্রিয়াজাত খাবার, মানে প্যাকেটের স্ন্যাক্স, ভাজা পোড়া মিষ্টি, মানসিক চাপ বাইরে থেকে আমরা সুস্থ থাকালেও ভেতরে ভেতরে মানসিক চাপ নিয়ে ধীরে ধীরে ক্লান্তি, হাঁটতে কষ্ট, মনের অস্থিরতা এগুলো দেখা দেয়। এগুলো কিন্তু আসল কারণ হলেও হতে পারে। ডাক্তার পরীক্ষায় করে জানতে পারা যায় যে দীর্ঘদিন ধরে শরীরের যে প্রদাহ, যা হার্ট, কিডনি এবং জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করছে, কোনো বড় রোগ না থাকলেও এই নীরব প্রদাহ ধীরে ধীরে শরীরকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। এই রকম একটা ঘটনা আমরা অনেক সময় দেখতে পাই বয়স্ক মানুষদের ক্ষেত্রে, বিশেষ করে 80 বছর যারা পার করে দিয়েছেন, তারা এই ধরনের সমস্যার কিন্তু শিকার হতেই পারেন, কারণ এটি ধীরে ধীরে আসে। কিন্তু এর সমাধানটা কি? এর সমাধান হচ্ছে কিচ্ছু না, খাদ্যাভ্যাসে কিছু আপনাকে পরিবর্তন আনতে হবে। প্রক্রিয়াজাত খাবার বাদ দিন, প্লেটে রাখুন প্রাকৃতিক উপাদান, যেমন তাজা শাক সবজি, ফল, বাদাম, হলুদ, গ্রিন টি। এসব শরীরের প্রদাহ কমাতে দারুণভাবে কাজ করে। প্রতিদিন অন্তত 30 মিনিট করে হালকা হাঁটুন এবং ব্যায়াম করুন। বন্ধুগণ, এর পরের যে গুরুত্বপূর্ণ কথাটি আমি বলতে চলেছি সেটি হচ্ছে ঘুমের ঘাটতি, শরীরকে ভেতর থেকে ভেঙে দেওয়ার নীরব কারণ। আপনি কি জানেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের মানও ক্রমশ কমতে থাকে? 80 বছরের পর অনেক মানুষেরই আর গভীর ঘুম আসে না, কারণ ঘুম আসতে দেরি হয়, কারো বা ঘুম বারবার ভেঙে যায়। বাইরে থেকে এটি ছোট ছোট সমস্যা বলে মনে হলো, এর পুরো প্রভাব কিন্তু শরীর এবং মনের উপরে পড়ে। এটা মনে রাখবেন, কারণ আমরা যারা গভীর ঘুমে থাকি তখন শরীরকে মেরামত করে সেই ঘুম, মস্তিষ্কের অপ্রয়োজনীয় তথ্য মুছে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা নতুন করে গড়ে ওঠে। কিন্তু ঘুম যদি ভাঙা ভাঙা হয়, পর্যাপ্ত সময় যদি ঘুমের পেছনে না ব্যয় হয়, তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলি বাধাপ্রাপ্ত হয়। এর ফল কী হয় না, সারাদিন অস্বস্তি, ক্লান্তি, মনের অস্থিরতা, ভুলে যাওয়া, ধীরে ধীরে শরীরটা দুর্বল হয়ে পড়ে। সুতরাং এইভাবে যদি আপনার চলতে থাকে 80-82 বছরের পর, তাহলে হয়তো একসময় আপনি সক্রিয় ছিলেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘুমের সমস্যাটা শুরু করতে আসছে, আর ঘুম আসতে দেরি হচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এটিকে আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না, ভেবেছিলেন বয়সের জন্যেই এসব হচ্ছে, কিন্তু কিন্তু এটা কয়েক মাসের মধ্যেই পরিবর্তনটা আপনি আস্তে আস্তে টের পাবেন। দেখবেন সারাদিন ক্লান্তি লাগবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, ভুলে যেতে শুরু করবেন। এমনকি ডাক্তারের কাছে গেলেও ডাক্তার দেখবেন আপনার ঘুমের অভাবের কথা বলবে। একটা সাধারণ সংক্রমণ আপনাকে তখন হাসপাতালে পাঠিয়ে দেবে। তখন ডাক্তাররা কী পরামর্শ দেবে না, ঘুমের মান ঠিক না করলে শরীর আরও ক্রমশ দুর্বল হয়ে পড়বে। এটাই ডাক্তারের কাছে গেলে ডাক্তাররাও বলবে। তাহলে এটা কিন্তু একটা শুধু গল্প কথা নয়, এই শত শত মানুষের জীবনকে এইভাবেই প্রভাবিত করছে ঘুম। কারণ ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আপনার মস্তিষ্কের একটা প্রধান খাদ্য। এবার ভাবুন, এই ঘুম ভালো করার জন্য আপনাকে কি করতে হবে, কি সমাধান আছে? তাহলে ঘুমের জন্য নির্দিষ্ট সময় ঠিক করতে হবে। প্রতিদিন একই সময়ে শোয়া এবং জাগার অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে। টিভি, মোবাইল, কম্পিউটার এগুলো শোয়ার 1 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। সন্ধ্যার পর চা, কফি এ সমস্ত পান করা বন্ধ করে দিতে হবে। ঘুমানোর আগে 5 মিনিট ধরে গভীরভাবে শ্বাস প্রশ্বাস একটা ব্যায়াম করতে হবে। আর তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আরেকটা কথা বলি, আপনি কি চান বয়স বাড়লেও কীভাবে মানসিক পেশিকে শক্তিশালী এবং সতেজ রাখা যায়? হ্যাঁ, তবে এখনই 1 মুহূর্ত সময় নিয়ে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্টে লিখুন যে
আমি কিন্তু আরও শুনতে চাই। অর্থাৎ এটাই হচ্ছে আপনার আসো, তাহলে আমি আরও অনেক কিছু ভালোবাসা নিয়ে অনেক ভালো ভালো কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর প্রতিশ্রুতি দিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই আপনাকে এই বিষয়ে আরও তথ্য সমৃদ্ধ দুর্দান্ত একটা ভিডিও আপনাদের সামনে হাজির করব। তো চলুন আর দেরি না করে পরের পয়েন্টে যাই। এটা হচ্ছে একাকিত্ব, নীরব বিষ বা জীবনকে ছোট করে দেয় একাকিত্ব। আপনি জানেন কি, একাকিত্ব শুধু মন খারাপের কারণে হয় না, এটি মৃত্যুর অন্যতম বড় ঝুঁকিও হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ত হয়ে পড়ে, বন্ধুরা একে একে দূরে সরে যায়, সামাজিক যোগাযোগ আপনার বিচ্ছিন্ন হয়ে পড়ে। 80 বছর বয়সের পর আপনি একদম একা হয়ে যাচ্ছেন। এই একাকিত্বটা মনের ওপর খুব বড় একটা প্রভাব বিস্তার করে। তখন আপনি বলবেন যে আমি তো একা থাকতে পারি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই একাকিত্বটা কি হয়, মানসিক চাপ বাড়ায়, যা শরীরের হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দেয়। এর ফলে রক্তচাপ বাড়ে, হার্টের সমস্যা দেখা যায়, এমনকি স্মৃতিভ্রংশের ঝুঁকিও বেড়ে যায়। গবেষণা বলছে দীর্ঘমেয়াদী একাকিত্ব সিগারেট খাওয়ার মতোই শরীরের ক্ষতি করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একাকিত্ব আমাদের ভিতর থেকে শক্তিটাকে কেড়ে নেয় এবং বার্ধক্য দ্রুত এগিয়ে দেয়। এইবার অনেক সময় আপনি সক্রিয় ছিলেন, অফিসে সক্রিয় ছিলেন, বন্ধুবান্ধবদের আড্ডায় ভরপুর আড্ডা দিতেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই বলতে গেল। সন্তানেরা যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লো, কেউ হয়তো বিদেশে চলে গেল, স্ত্রীও হয়তো মারা গেছে। এই রকম সময় আপনার দিনটা আপনাকে একা একাই কাটাতে হচ্ছে। তখন আপনি কি করবেন? আপনি তো একা আগে থাকতে পারেন, কি ধীরে ধীরে শরীরের এবং পরিবর্তনটা আপনি বুঝতে শুরু করবেন। ঘুমের সমস্যা আসবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, ভুলে যাওয়া বাড়তে থাকবে। একদিন হঠাৎ বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। ডাক্তাররা বলল একাকিত্বের কারণে তার মানসিক চাপ বেড়েছে, যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এটা হলেও হতে পারে। তাই বলছি বন্ধু, যে এটা শুধু গল্প নয়, শুধু কথার কথা নয়, এরকম হাজারো বৃদ্ধ মানুষ একাকিত্বের বোঝা কিন্তু বইছেন, যা ধীরে ধীরে তাদের জীবনের সময়সীমাটাকে কমিয়ে দিচ্ছে। আপনি কি বর্তমানে একা আছেন, নাকি সকলের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছেন? আমাদের সেটি কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার দেখুন এর সমাধানটা কি। এর সমাধান হলো যোগাযোগকে অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন অন্তত একজন বন্ধু বা পরিবারের কারুর সঙ্গে কথা বলুন। শুধু 5 মিনিটের আলাপ আপনার মনটাকে কিন্তু অনেক হালকা করে দিতে পারে। সামাজিক জীবনে ফিরে আসার চেষ্টা করুন। মসজিদে যান, মন্দিরে যান, লাইব্রেরি যান, ক্লাবে একটুখানি যোগাযোগ রাখুন, কোনো কমিউনিটির সঙ্গে যুক্ত থাকুন। তাতে করে একাকিত্বটা আপনার কাটবে। একজনকে সঙ্গী করুন। কাকে? যদি কাউকে না পান, আপনি গান শুনুন, বই পড়ুন, বাগানে কিছু ফুলের গাছ লাগান, প্রতিদিন একটু বাইরের হাওয়াটাকে নিন, অন্তত 10 মিনিট একটু রোদে হাঁটুন, পার্কে যদি পারেন একটুখানি গিয়ে বসুন, মানুষের সঙ্গে একটু গল্প করুন। সূর্যালোক ভিটামিন ডি দেবে আর মনকে কিন্তু আপনার ভালো করে তুলবে। এবারে চতুর্থ পয়েন্টে আমি আসি। এই চতুর্থ পয়েন্টে আসার আগে বলবো, ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখছেন তো? হ্যাঁ, মন দিয়ে দেখুন। বয়স্ক মানুষের জন্যে যেগুলো খুব উপকারী জিনিস, বর্ষাকালে কি খাওয়া উচিত নয়, কি খাওয়া উচিত, সেগুলো নিয়ে বলবো। অতিরিক্ত ওষুধের ওপর নির্ভরতা নীরব বিপদ, যা আমরা অনেক সময় বুঝি না। বৃদ্ধ বয়সে ওষুধ যেন আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়। সকালের নাশকতার সঙ্গে সঙ্গে 1 গ্লাস জল বা পানি, হাত ভর্তি ট্যাবলেট, এটাই যেন রুটিন হয়ে যায়। আমরা মনে করি যত বেশি ওষুধ খাবো তত আমি সুস্থ থাকবো। কিন্তু বন্ধু, আপনি কি জানেন এটা বার্ধক্যকে আরও ত্বরান্বিত করে দেয়? 80 বছর বয়সের পর শরীরের ফিল্টার সিস্টেম, কিডনি, লিভার তরুণ বয়সের মতো কিন্তু আর শক্তিশালী থাকে না। ফলে অতিরিক্ত ওষুধের রাসায়নিক উপাদান শরীরে টক্সিন তৈরি করে। এর ফল কি হয়? কিডনির ক্ষতি হয়, লিভারের সমস্যা হয়, হাড় দুর্বল হয়ে যায়, রক্তচাপের বেড়ে যায়। ভয়ঙ্কর সব থেকে হলো যে এক ওষুধের সঙ্গে আর এক ওষুধের কীরূপ প্রতিক্রিয়া। আপনি ভাবছেন ডাক্তার লিখে দিয়েছেন, ক্ষতি কিছু হবে না, কিন্তু ডাক্তাররাও সবসময় জানেন না যে কোন ওষুধের কম্বিনেশন শরীরে কিভাবে প্রভাব ফেলছে। বিশেষত আপনি যখন 7-8 ধরনের ওষুধ খান, তখন কিন্তু খুব সাবধান। এটা হতে পারে কি হয়, প্রতিদিন কেউ কেউ 2-3 রকমের ওষুধ খান। কোনটা প্রেশারের ওষুধ, হাড় শক্ত করার ওষুধ, রাতের ঘুমের জন্য কোনো ওষুধ,
এই সমস্ত ওষুধ বা গ্যাসের ওষুধ, এই এত রকমের ওষুধ কয়েক মাসের পর মাস যখন খাচ্ছেন, তখন কি হয়, এদের আপনার শরীরের ক্ষুধামান্ত দেখা দেবে, বমি বমি ভাব দেখা দেবে, হঠাৎ দুর্বলতা আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে হাসপাতালের রিপোর্ট থেকে এটাই। তখন কী হবে, আপনার কিডনি লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এটা গেলেই তখন বুঝবেন অতিরিক্ত ওষুধ কিন্তু টক্সিক লোড। তাই পরিবার ভাবত ওষুধগুলো কাকে বাঁচাচ্ছে? সত্যি কথা হলো অতিরিক্ত ওষুধই আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। এর সমাধান কি? কিভাবে বাঁচবেন এই বিপদ থেকে? অতিরিক্ত ওষুধ থেকে মুক্তি পাওয়া মানে সব ওষুধ কিন্তু বন্ধ করে দেওয়া নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এগোতে হবে। প্রতি 6 মাসে ওষুধ রিভিউ করান। আপনার নিয়মিত ডাক্তারকে বলুন যে সব ওষুধ নতুন করে পরীক্ষা করতে। অনেক সময় দেখবেন একই রোগের জন্য একাধিক ওষুধ খাওয়া হয়, যা অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় বরং অপ্রয়োজনীয় একটা লিস্ট তৈরি করুন। কোন ওষুধ একদম জরুরি, কোন ওষুধ শুধু সহায়ক সেটা বুঝুন। প্রয়োজন নেই এমন সাপ্লিমেন্ট আপনি বাদ দিয়ে দিন। হার্বাল এবং প্রাকৃতিক সাপোর্ট ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শে হলুদ, আদা, তুলসীর মতন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা শুরু করুন। এতে রাসায়নিক ওষুধের চাপ কিন্তু কিছুটা হলেও কমবে। সুস্থ জীবন নিয়ে ওষুধের প্রয়োজন কমান। আর ডায়াবেটিস, চিনি প্রক্রিয়াজাত খাবার বাদ দিন। ব্লাড প্রেশার, লবণ কমান। প্রতিদিন হালকা হাঁটুন। আর ঘুমের সমস্যা, ধ্যান এবং উষ্ণ দুধের রুটিন নিন। ঘুমের ওষুধকে বিদায় দিন। এইগুলো যদি মানতে পারেন, শরীরের সিগন্যাল শুনুন, হঠাৎ দুর্বলতা, ক্ষুধামান্ত, পা ফুলে যাওয়া, এগুলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। সবচেয়ে বড় কথা, ওষুধকে বন্ধু ভাবুন, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ কখনো কখনো ওষুধই হতে পারে আপনার নীরব ঘাতক। তাই বন্ধুগণ, চলুন এবার জেনে নেওয়া যাক বর্ষাকালে কোন কোন সবজি বা ফল খাওয়া উচিত নয়। বর্ষাকালে বায়ুর আর্দ্রতা বাড়ে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি করে। এই সময়ে খাবারের সংক্রমণ খুব দ্রুত ছড়ায়, বিশেষ করে কাঁচা বা আধা সিদ্ধ খাবার এবং বিশেষ বিশেষ ফল সবজি স্বাস্থ্যের ঝুঁকির প্রধান কারণ হতে পারে। বর্ষায় যেসব ফল এবং সবজি আপনি এড়িয়ে চলবেন সেগুলো শুনুন। 1. পাতা জাতীয় শাকসবজি, যেরকম পালং, মেথি, ধনেপাতা, কলমি শাক, এগুলো কিন্তু পোকামাকড়ে ভর্তি থাকে, ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে। স্যাঁতস্যাঁতে জায়গায় ফাঙ্গাসের ডিম এরা বহন করে, যা ডায়রিয়া, পেটের ব্যথা, এমনকি ফুড পয়জনিং পর্যন্ত ঘটাতে পারে। তাই ভালোভাবে ধুয়ে লবণ জলে ভালো করে গরম করে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করার ব্যবস্থা করবেন, এটা যেন মাথায় থাকে। 2. ফুলকপি, ব্রোকলি। এই সময় ফুলকপি বা ব্রোকলি ফুলের মধ্যে পোকা ডিম পাড়ে, এর মধ্যে মাইক্রোবস থাকে। অনেক সময় ধোয়া সত্ত্বেও এগুলো কিন্তু থেকে যায়, ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তার জন্য কি করবেন আপনি না, বর্ষায় এড়িয়ে চলুন বা গরম জলের মধ্যে বা পানির মধ্যে সেগুলো সেদ্ধ করে তারপরে রান্না করুন। 3. কাঁচা সালাদ বা শসা। বর্ষায় কাঁচা সবজি, সালাড এসব খাবেন না, কারণ এরা সহজেই দূষিত পানির সঙ্গে মিশে যায়, যা কোলাই বা টাইফয়েডের ঝুঁকি কিন্তু বাড়িয়ে ফেলে। এই সময় স্যালাদের বদলে সিদ্ধ সবজি খাওয়া কিন্তু অনেক বেশি নিরাপদ। 4. কাটা ফল, অর্থাৎ রাস্তায় বিক্রি হওয়া কাটা ফল, রাস্তার ধুলো, দূষণ, আর্দ্রতা, এসব আবহাওয়ায় কাটা ফল ব্যাকটেরিয়া এবং মাছির সংস্পর্শে আসে। এগুলো খেলে শরীরের পেটের অসুখ, হ্যাপাটাইটিস, ডায়রিয়া এগুলো হতে পারে। ফলে কাটা ফল এড়িয়ে চলুন। ঘরে ধুয়ে ফল খেতে শুরু করুন। 5. তরমুজ এবং পেঁপে। তরমুজের মতো জুসি ফল বর্ষায় দ্রুত নষ্ট হয়ে যায়, ব্যাকটেরিয়া জন্মায়। পেঁপের ক্ষেত্রেও একই সমস্যা। তাই খুবই তাজা ফল খেতে হলে তখন ফ্রিজে দীর্ঘ সময় কিন্তু কখনো রেখে সেই ফল খাবেন না। 6. মাশরুম এমনিতেই ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। বর্ষাকালে এতে ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই এই সময় মাশরুম যতটা সম্ভব এড়িয়ে চলবেন। আর অঙ্কুরিত ছোলা বা মুগ কলাই স্বাস্থ্যকর মনে হলো, বর্ষায় এতে কিন্তু স্যালমোনেলার মতন ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। খেতে হলে ভালো করে সিদ্ধ করে তারপরে খান। ধনেপাতা, পুদিনা পাতা স্যালাডে এই সমস্ত যদি মেশান, এগুলো
এখন মেশানোর প্রয়োজন নেই। বর্ষায় এসব পাতাতেও ব্যাকটেরিয়া কিন্তু বৃদ্ধি ঘটে, তাই খুব ভালো করে ধুয়ে, যদি পারেন গরম জলে ধুয়ে নিয়ে তবে ব্যবহার করবেন। তাহলে কি করবেন? চেষ্টা করুন সবজি ভালোভাবে রান্না করে খেতে। কাঁচা স্যালাড যতটা সম্ভব এড়িয়ে চলুন। আর অবশ্যই বাজার থেকে আনার পর সবজিগুলো ভালো করে জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে তারপরে বাড়ির ভেতরে একটু ঢোকান। তা বন্ধুরা, আজ অনেক কিছু বললাম যারা 80 বছর বয়সের পর কেমনভাবে মানুষ বাঁচতে পারে, কেন মানুষ দীর্ঘদিন 80 বছর বয়সের পর মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায় এবং কিভাবে আরও জীবনটাকে দীর্ঘায়িত করতে পারবেন, সেগুলো সম্বন্ধে আমি কিছু আলোচনা করলাম। তাহলে আপনারা বাবা মা দাদা দিদার জীবনেও এটা ঘটতে পারে যারা শুনলেন। সুতরাং সবাইকে ঠিক এইভাবেই রাখার চেষ্টা করুন যাতে তারা দীর্ঘ জীবন লাভ করতে পারে। জীবনটা সত্যি খুব ছোট্ট একটা জীবন, কিন্তু সচেতন থাকলে সেটাকে সুন্দর করে বাঁচা যায়। তাই আজকের আমি যে কথাগুলি বললাম এগুলো আপনার পরিবারের জন্যে, আপনার বন্ধুদের জন্যে তাদেরকে শেয়ার করুন। কারণ এই জ্ঞান যদি একজন মানুষকেও সুস্থ করে তুলতে পারে তাহলে তার জন্যেই আমি নিজেকে ধন্য বলে মনে করব। আপনি যদি চান আমরা সবাই মিলে সচেতনতার বার্তা কিন্তু পাঠাতে পারি, তাহলে কি করতে হবে? আপনাকে ভিডিওটাকে শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে আপনি কেমন আপনার ভিডিওটা লেগেছে। এবং আপনার আজকের এইটুকুই সুস্থতার জন্যে আপনাকে জানালাম। নমস্কার, ভালো থাকবেন, প্রণাম।